আসসালামু আলাইকুম। আপনার সাথে আছে আমি স্রোতস্বিনী। পাঠ করছি প্রিয়তম সে। লেখনীতে ইতিশা মাহরিন। স্কুল থেকে কলেজ সব জায়গায় আমার পদচরণ ছিল প্রজাপতির মতো। সবাই মুগ্ধ হতো, কিন্তু কেউ ছুঁতে পারত না। ছোট থেকেই অন্যকে আকর্ষিত করার গুণটা বেশ ভালো মতোই আয়ত্ত করেছিলাম। পড়াশোনা থেকে নাচ গান, বিতর্ক সব কিছুই ছিলাম পারদর্শী। টিচার থেকে শুরু করে প্রতিবেশীর উদাহরণ হিসেবে আমাকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করত। পাড়া থেকে স্কুল, কলেজ সব জায়গায় আমার খাতির ছিল অন্যরকম। সবার মুখে মুখে ছিল অস্মিতা। ছেলেমেয়ে সবাই আমার সাথে কথা বলার ভাব জমানোর চেষ্টা করছিল, সর্বদা মত্ত। যত বড় হতে থাকি আমার খাতির বাড়তে থাকে। ছেলেরা আমাকে ইমপ্রেস করতে আমার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকত। এমন কোনো দিন ছিল না যেই দিন আমার ব্যাগে বইয়ের ফাঁকে লাভ লেটার পাওয়া যেত না। এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। রূপবতী মেয়েদের একটাই সমস্যা যে পরিবারে তাকে কড়া শাসনের মানুষ করে, অথচ আমার ক্ষেত্রে ছিল না শাসনের কোনো বালাই। রূপবতী হলেও নিজের গুণের কারণেই পরিবারের শক্তপোক্ত এক বিশ্বাস অর্জন করেছিলাম। স্কুল থেকে কলেজ গেলাম, আমার জনপ্রিয়তা আরও বাড়তে লাগলো। যে কোনো শুভ কাজ থেকে সমস্যা, সব জায়গায় আমার প্রয়োজনীয়তা ছিল। আমি ছাড়া সব কিছু যেন ছিল নুন ছাড়া তরকারির মতো। পড়াশোনায় ভালো থাকার সুবাদে যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে চান্স হয়ে গেল। নতুন নতুন ভার্সিটিতে, নতুন পরিবেশে ভেবেছিলাম ততটা পরিচিতি পাবো না, কিন্তু না। আগেই বলেছিলাম আমার আকর্ষিত করার ক্ষমতাটা ভালোই আছে। স্বভাব মতো মাস তিনেক পর আমি ভার্সিটির পপুলার ফিগার হয়ে গেলাম। সবাই এক নামে চিনত যে মাইক্রোবায়োলজির অস্মিতা একটা পিওর জেম। ভার্সিটির কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অ্যাঙ্কারি সব কিছুর দায়িত্ব যেন সবাই আমার ওপরে ন্যস্ত করে ক্ষান্ত হতো। সব জায়গায় এই জনপ্রিয়তার জন্য আমার মনে ছিল সূক্ষ্ম এক অহংবোধ। ভাবতাম সবাই আমাকে সবসময় এমন গুরুত্ব দিয়ে আসবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার এত বছরের অহংকার, জনপ্রিয়তা, আত্মসম্মান তীব্র আঘাত করলো এক ছেলে। ক্লাস শুরুর মাস তিনেক পরে ডিপার্টমেন্টে আসলো এক নতুন ছেলে, যার মাঝে চোখে পড়ার মতো এক মুখ, হাস্যোজ্জ্বল ঝরঝরে হয়ে থাকতো সবসময়। আমি তো ইফোর্ট দিয়ে সবার কাছে পরিচিত হয়ে উঠেছিলাম, কিন্তু ছেলেটি যেন ইফোর্টলেস থেকে সকলের আগ্রহের বস্তু। পোশাক আশাক, বেশভূষায় খুব একটা ইফোর্ট দিত না, কিন্তু তাও সবার থেকে আলাদা করা যেত ভালোভাবে। 3 মাসের ব্যবধানে আগ্রহের কেন্দ্রবিন্দু যেন আমি থেকে তাহমিদ নামক ছেলেটা স্থানান্তরিত হলো। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল। আমার রেজাল্ট যেন জানা যে ডিপার্টমেন্ট থেকে আমি এবার টপ করেছি, কিন্তু না। ফ্রেন্ডের সাথে যখন রেজাল্ট শিটে নিজের নামের নিচে পজিশনে 2 দেখলাম, মাথার যেন কেমনটা ঘুরে উঠল। এটা কিভাবে সম্ভব? স্কুল কলেজ দাপিয়ে বেড়ানো অস্মিতার আজ এই অবস্থা। সবার মারফতে জানতে পারলাম ফার্স্ট পজিশনে থাকা ছেলেটা হলো সেই তাহমিদ। সম্ভবত ফার্স্ট হওয়ার জন্য আবার সবার আগ্রহের প্রথম বিষয়বস্তু হলো তাহমিদ। জনপ্রিয়তা যেন হু হু করে বাড়তে থাকলো। আগেই বলেছিলাম আমার মধ্যে ছিল সূক্ষ্ম এক অহংবোধ, তাই সবার সাথে মিশতাম না। সবাই এগিয়ে আসলেও দূরে দূরে থাকতাম। কিন্তু তাহমিদের মধ্যে ছিল সবাইকে আপন করে নেয়ার গুণ, যা আমার ছিল না। সবাই খাতির জমানোর জন্য গেলে ছেলেটা যেন আরও সবার সাথে মিশে যেত। এই ধরনের পরোপকারী মানুষের চাহিদা সব জায়গায়। টিচার, ভার্সিটির সিনিয়র সবার কাছে মানুষ হয়ে গেল তাহমিদ, কাছের মানুষ। এই ধরনের পরোপকারী মন মানসিকতার জন্য শুরু থেকে ভার্সিটির রাজনীতিতে জড়িয়ে হয়ে গেল আরও কয়েক ভার্সিটির চেনা মুখ। ভার্সিটির কোথায় কোন সমস্যা, কোথায় কার জন্য ফান্ড তুলতে হবে, সব জায়গায় তাহমিদ বড় ভাইয়ের সাথে মিলে কাজ করতে লাগলো। এসবের মধ্যে তাহমিদের সবার সাথে কথা হলে আমার সাথে টু শব্দ পর্যন্ত হয়নি।
কারণ আমার ইগোতে লাগতো, তাই নিজেই দূরত্ব বজায় রাখতাম। ও যেখানে থাকতো সেখানে এলাকার আমি টিকিও খুঁজে পাওয়া ছিল দুষ্কর। ফ্রেন্ডরা এবার আমাকে এসে ধরলো। সবার দৃঢ় বিশ্বাস, কারোর সাথে তাহমিদ কথা না বললেও ওয়ান অ্যান্ড অনলি অস্মিতাকে ফেরাতে পারবে না। ফ্রেন্ডরা বেশ জোরাজুরি করেই আমাকে নিয়ে গেল ওর সাথে পরিচিত হতে। কিন্তু আমার এত বছরের অহংকারকে মাটিতে মিশিয়ে চুরমার করে এক্সকিউজ মি বলে তাহমিদ পাশ কাটিয়ে চলে গেল। সবার সাথে হাসি মুখে কথা বলেছে, কিন্তু আমাকে যেন চোখেই দেখল না। আমি যেন এক অদৃশ্য বস্তু। আত্মসম্মানের চরম আঘাত লাগলো আমার। যেই অস্মিতার সাথে কথা বলার জন্য সকলে মুখিয়ে থাকতো, তাকে কেউ একজন পাত্তাই দিল না। পাত্তা না দিয়ে চলে গেল। আমার সাথে সবাই যেন আশ্চর্য বনে গেল। বুঝতে পারলাম আমার ইগনোর করার জন্য কেউ আছে। সেই দিন ক্লাস শেষে বেরিয়ে দেখলাম সে মাঠের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ আগেই যে একটা মানুষকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে এসেছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকলাম। হ্যাঁ, মানতেই হয় ছেলেটা সুদর্শন, তাই বলে আমিও তো কম না। যেখানে ছেলেরা আমার দর্শন পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়, সেখানে আমি নিজে থেকে কথা বলতে গেলাম, অথচ ছেলেটা নির্বিকার। কি এমন হলো যে ছেলেটা কাউকে ইগনোর করে না, অথচ আমাকে ইগনোর করে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল? এমন তো নয় যে ওর সাথে আমার পূর্ব শত্রুতা। আমাদের তো কোনোদিন দেখাই হয়নি। বাসায় গিয়ে ওই দিন আর পড়তে পারলাম না। মন যেন পুরোটা অন্যদিকে। গানের সুর উঠল না। বারান্দায় গাছগুলোতে পানিবিহীন শুকনো মাটিতেই পড়ে থাকলো। খাবার মুখে দিলেও মনে হচ্ছিল স্বাদহীন গন্ধহীন কোনো বস্তু। সারা রাতটা ঘুমের ঘও চোখে আসলো না। যেখানে আমি অনেক রুটিন মাফিক চলি, ঘড়ি ধরে খাই, ঘুমায়, পড়তে বসি, রুটিনের হেরফের হলে আবার ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়তাম, সেখানে এত বছরের গড়া এত কঠিন রুটিন মাফিক জীবন চুরমার হয়ে গেল। সেই দিকে আমার কোনো খেয়ালই থাকলো না। পরদিন ভার্সিটিতে গেলে আমার পরিবর্তন যেন সকালেরই চোখে লাগলো। সবাই ভাবতে লাগলো আমার ওপর দিয়ে ঝড় চলে গিয়েছে, অথচ এই ব্যাপারটা ঝড়ের মতো কিছুই না। ক্লাসে ওই দিনের পুরোটা সময় অমনোযোগী হয়ে জানালার পাশের জারুল গাছটার দিকে তাকিয়ে রইলাম, কারণ সামনে তাকালে চোখ পড়ে যাচ্ছিল বাঁ পাশের দ্বিতীয় বেঞ্চে বসা কালো শার্ট পরা ছেলেটির উপর, যে আমার এই পরিবর্তনের জন্য দায়ী। কি যেন ভেবে পিছনে তাকালাম, তখনই বিস্ময়ে আমার চোখ যেন আকাশে উঠে গেল। ভার্সিটি পড়ুয়া মেয়েটা থেকে শুরু করে ছেলেবাজ মেয়েটা, বিবাহিত মেয়েটা সহ সবাই যেন তাহমিদকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কি আছে এই ছেলের মাঝে? পুরনো দাম্ভিক অস্মিতা সেই দিন থেকে কেন জানি পরিবর্তন হয়ে গেল। আগের আমি আর কোথাও খুঁজে পাওয়া গেল না। জীবনের নতুন সুর খুঁজে পাই। কি একটা যেন আমায় সর্বদা সম্মোহন করে চলেছে। আমার নতুন রুটিনে ঘুমের সময় ট্রান্সফার হলো 11টা থেকে 2টায়। এই 3 ঘন্টা আবেগে জর্জরিত হয়ে কেঁদে ভাসে, আবার মুচকি হেসে উঠি। একজনের আইডি স্টক করা দেখি যে মানুষটা কখন ঘুমায়। আইডিতে পোস্ট করা ছবিগুলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকি। ডিপার্টমেন্টের মেসেঞ্জার গ্রুপে ওর মেসেজগুলো দেখি। গ্রুপটাকে মাতিয়ে রাখা মানুষটাই ও। ক্লাসে গিয়ে প্রতিদিন সেই জানালার পাশের সিটটায় গিয়ে বসতাম, কারণ সেইখান থেকে পাশের ফার্স্ট বেঞ্চে বসা মানুষটাকে স্পষ্ট দেখা যায়। প্রতিদিন ক্লাস শেষে লাইব্রেরিতে ঘন্টা দেড়েক বই পড়তো। আমিও ওর পেছনের বাঁ দিকে বসে প্রতিদিন বই খুলে ওর দিকে তাকিয়ে থাকতাম। এর মধ্যে লুকিয়ে চুরি অবশ্য আর একটা কাজ করতাম, ওর পড়া বইগুলোর মাঝে প্রতিদিন একটা করে চিরকুট রাখতাম। রংধনুর 7টা রঙের 7 দিনের মতো চিরকুট। প্রতিদিন ওর পড়া শেষে চিরকুটগুলো চেক করতাম। দেখতাম চিরকুট ঠিক আগের জায়গায় আছে। তাহলে কি ও এগুলো দেখতই না, নাকি দেখেও ইগনোর করতো? এর মধ্যে অবশ্য একদিন ওর সাথে আমার পরিচয়ের সুযোগ হয়েছিল, তা আবার অন্য সূত্রে। ভার্সিটির কালচারাল ফেস্টের অ্যাঙ্কারিং ওর
এর দায়িত্ব পড়েছিলাম আমার আর তাহমিদের ওপর। আমাদের ড্রেস কোড ছিল সাদা, যথারীতি সাদা জামদানি পরে নিজের সর্বস্বটা দিয়ে সুন্দর করে সেজেগুজে উপস্থিত হলাম। দেখে সবাই প্রশংসা শুরু করলো। সামনে তাকিয়ে দেখতে পেলাম সাদা পাঞ্জাবি পরিহিতায় স্ক্রিপ্ট হাতে তাহমিদকে। বরাবরের মতোই অন্যরকম সুন্দর লাগছে। পিঠের দিকে গরমে ঘামে ভিজে গিয়েছে, কপালে কিছু চুল এসে পড়ে আছে। তখনই আমাদের ডিপার্টমেন্টের রেজা স্যার আমাকে টেনে তাহমিদের সামনে নিয়ে গেল। অস্মিতা, ওকে তো চিনো নিশ্চয়, আমাদের গোল্ডেন বয় ইফতেখার তাহমিদ হাসান। মিনমিন করে বললাম, জি স্যার। আর তাহমিদ, এই হচ্ছে আমাদের গোল্ডেন গার্ল অস্মিতা। তুমি নিশ্চয় চেনো ওকে? জবাবে নির্বিকারভাবে তাহমিদ বলে উঠল, না স্যার, কখনো পরিচিত হয়নি। কিভাবে নির্বিকারভাবে কথাটা বলে উঠল, একটুও কি বাদল না মুখে? তাহমিদ আমার দিকে কেমন যেন নট ইন্টারেস্টেড ভঙ্গিতে তাকিয়ে রইল। রেজা স্যার বললেন, কোনো সমস্যা নেই, ও হচ্ছে অস্মিতা, দ্য গোল্ডেন গার্ল অফ আওয়ার ডিপার্টমেন্ট। আজ তোমার সাথে অ্যাঙ্কারিং করবে, তোমার প্রতিদ্বন্দ্বী বলতে পারো। এই বলে স্যার হা হা করে হেসে ফেলল। আমি সংকোচে অন্যদিকে তাকিয়ে রইলাম। স্টেজে ওঠার পর মুহূর্তেই হুট করে তাহমিদ আমার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলল, তুমি ফার্স্ট 3টা পারফরমেন্সের স্টার্টিংটা শুরু করবে আর আমি অ্যানাউন্সমেন্ট করব। জবাবে আমি শুধু অপ্রতিভের মতো মাথা নাড়লাম, কারণ আমার মুখের কথা বন্ধ হয়ে গিয়েছে। শেষমেশ স্টার্টিংয়ের লাইনের এক লাইন তোতলাতে দুবার পড়ে ফেললাম। পাশে থেকে রেজা স্যার হৈ হৈ করে উঠল। তাহমিদ পাশে এসে জিজ্ঞেস করলো, তোমার কোনো সমস্যা হচ্ছে কি না? আমি এই প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারলাম না, শুধু আমার হাতের কাগজটি ওর হাতে দিয়ে স্টেজ থেকে নেমে আসলাম। সেবার আর আমার অ্যাঙ্কারিং করা হলো না, তাহমিদই পুরোটা চালিয়ে নিতে হলো। এরপর আমাদের যোগাযোগ হুট করে শুরু হয়। আমি আস্তে আস্তে ওর সাথে স্বাভাবিক হওয়া শুরু করি। ভার্সিটিতে পরপর কয়েকটা ফেস্টে আমাদের একসাথে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এর ফাঁকে ফোন নম্বর নেওয়াও হয়ে যায়, তবে প্রয়োজনের বাইরে তেমন বেশি কথা হতো না। আমি অবশ্য চাইতাম আরও একটা কথা বলতে, কিন্তু আগ বাড়িয়ে কখনো ফোন দেওয়া হয়নি। কিন্তু একটা বিষয় খেয়াল করতাম, যেই ছেলেটা সবার সাথে এত মিশুক, সে শুধু আমার সামনে এসে নিষ্পৃহ, দরকারের বাইরে খুব বেশি একটা কথা বলে না, যা আমার অনেক দিনের পুরনো অহংকারবোধ যেন ফিরিয়ে নিয়ে আসে। এর মধ্যে আবার পুরো ডিপার্টমেন্টের সরব পড়ে গেল যে ইদানিং পপুলার বয় তাহমিদকে একটা মেয়ের সাথে ঘুরতে ফিরতে দেখা যায়। রাস্তাঘাট, রেস্টুরেন্টে, সব জায়গায় তাদের চোখে পড়ে। মেয়েটা ছিল বোটানি ডিপার্টমেন্টের শিখা। মেয়েটা ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচণ্ড এক্সপার্ট। আমি নিজেকে পড়াশোনার বাইরে এসব থেকে একদম গুটিয়ে নিয়েছিলাম। তারপর থেকে তাহমিদের সাথে জুটি বেঁধে কাজ করতে শিখা। মেয়েটা দেখতে সুন্দর ছিল, তেমনি করিতকর্মা। নিমেষে ভার্সিটির পরিচিত মুখ হয়ে উঠতে লাগলো, আর আমি সবার থেকে আড়ালে চলে যেতে লাগলাম। যদিও ওদের থেকে ওরা সম্পর্কের ব্যাপারে কিছু কনফার্ম করেনি, তবুও ভার্সিটির পপুলার জুটি হয়ে গেল ওরা। সবার মুখে মুখে তাহমিদ শিখা মেড ফর ইচ আদার। এদিকে আমি যেন সবার মধ্যে থেকে হারিয়ে যেতে থাকলাম। আগের সেই অহংকার, উদ্ধত স্বভাবের জন্য ফ্রেন্ড সার্কেলও তেমন একটা ছিল না। আবার মরার ওপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হলো ফার্স্ট ইয়ারের রেজাল্ট। ডিপার্টমেন্টের পজিশনে চলে গেলাম 12তে। আরও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়লাম। বাসায় বাবা মাও ব্যস্ত হয়ে পড়ল আমার কি হয়েছে জানার জন্য। আমি কোনো উত্তর দিতে পারলাম না। প্রতিদিন প্রায় 15 পরে কিছুটা থিতু হয়ে গেলাম। ভার্সিটিতে ক্যাম্পাসে ঢুকে দেখতে পেলাম তাহমিদ আর শিখা জারুল গাছের নিচে বসে বাদাম খাচ্ছে আর গল্প করছে। মুখ বুজে দ্রুত ক্লাসরুমে চলে আসলাম। সবাই তো বেশ ভালোই আছে,
আমার কেন এই অবস্থা হলো? ক্লাস শুরু হতে দেখলাম সবাই ঘুরে ফিরে আমাকেই দেখছে। সেটা কি আমার রেজাল্টের জন্য, নাকি আমার চেহারা যে ঝড় বয়ে গেছে তার লক্ষ্য করেই? সেটা বুঝতে পারলাম না। সবার এই কোনো চোখে তাকানো কেন যেন সহ্য করতে পারলাম না। ভাবলাম যে করে হোক তাহমিদের ভাবনা আমাকে মাথা থেকে ঝেড়ে ফেলতেই হবে, নতুন করে শুরু করতে হবে। পুরো দমে আবারও পড়াশোনা শুরু করলাম। ক্লাসের পর এক্সট্রা সময়টুকু লাইব্রেরিতে মুখ গুজে থাকতাম। তাহমিদকেও দেখতাম পড়তে, কিন্তু চেষ্টা করতাম ওকে না দেখার। অনুভূতির দোলাচলে টানাপোড়েনে দিন কেটে যেতে লাগলো। যথারীতি এবার অনেক চেষ্টার পর পরবর্তী সেমিস্টারে ডিপার্টমেন্টের পজিশনে তৃতীয়তে নিয়ে আসলাম। এদিকটায় থিতু হয়ে আবার ভাবলাম কালচারাল প্রোগ্রামে আগের মতো জয়েন করব। তাহমিদের জন্য আমার অনুভূতি না হয় গোপন থাক, তাই বলে আমার এত বছরের ক্যারিয়ার, পজিশন, আমাকে নিয়ে আম্মু আব্বুর গর্ব সব জলাঞ্জলি দিতে পারবো না। ফ্রেন্ডদের নতুন নতুন ক্লাস শুরু হয়েছে, সেই উপলক্ষে নবীনবরণ, বর্ষবরণ সহ কয়েকটা প্রোগ্রাম হবে। ইভেন্ট ম্যানেজমেন্টের গ্রুপে জয়েন করতে গেলে রেজা স্যার আমাকে সাদরে আমন্ত্রণ জানালেন। আবারও শুরু করলাম নতুন উদ্যমে কাজ। প্রোগ্রাম আর অ্যাঙ্কারিং কাপুল নিবে, কিন্তু এবার সবাই আমাকে সিলেক্ট করলো তাহমিদ আর শিখাকে। কষ্ট হলেও চেষ্টা করেছিলাম যতটা সম্ভব মানিয়ে নেওয়া যায়। অন্যদিকে বর্ষবরণের ইভেন্টের আয়োজনে আমি, তাহমিদ আর কেমিস্ট্রির রতি জিসানের দায়িত্ব পেলাম। শিখার আবার নাচ গানের পারফরমেন্স ছিল, তাই ও আর এই দায়িত্বে থাকলো না। এবার প্রোগ্রামটা বেশ বড়সড় করেই হবে, বড়সড় শিল্পীরা আসবে, তাই বিশ্বাস ছিল অনেক। প্রতিদিন ক্লাস শেষে এখন আমাদের চারজনের মিটিং হতো, কোনো একটা কাজ কে নিবে আর কে কীভাবে সামলাবে। এবার এক অন্য তাহমিদকে আবিষ্কার করলাম। আগের মতো আমাকে তেমন একটা ইগনোরও করতো না, যথাসম্ভব ভালোভাবে কথা বলতে লাগলো। আমিও মুখে হাসি টেনে চেষ্টা করলাম ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলার, যেন ও আমার মনের উচ্চাটন বুঝতে না পারে। তাহমিদ শিখা তখন প্রায় কনফার্ম কাপল। এই সময়ে এইভাবে নিজের অনুভূতি প্রকাশ করে দেওয়ার কোনো মানেই হয় না। অনেক কাজ হওয়ার জন্য আমাদের প্রায়ই কাজ ভাগাভাগি করে নিতে হতো। খেয়াল করতাম জিসাম আমার সাথে কাজ করার জন্য তাহমিদ আর রতিকে এক গ্রুপে আর আমাকে আর ওকে এক গ্রুপে রাখতো। জিসানের দৃষ্টি ওর কথাবার্তা স্পষ্ট যে ও আমার প্রতি একটু দুর্বল, কিন্তু ওর সাথে আলাদা কাজ করতে শুরু করলাম, কারণ এছাড়া তাহমিদের থেকে দূরে থাকার অন্য কোনো উপায় ছিল না। তাহমিদ থেকে নিজের যত দূরত্ব রাখবো ততই মঙ্গল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, যখনই আমি জিসানের সাথে কথা বলতে যেতাম, হুট করে কোথা থেকে যেন তাহমিদ উদয় হয়ে জিসানকে নিয়ে চলে যেত। জানি না এই অদ্ভুত ব্যবহারের কারণ। এদিকে মিটিং শেষে রতি আগেই চলে গেছে। জারুল গাছের নিচে বসেছিলাম আমি, তাহমিদ আর জিসান। হুট করে জিসান বলল পরশু ওর ছোটো বোনের জন্মদিন, কী গিফট দেব বুঝতে পারছে না। আমি যদি ওর সাথে গিয়ে গিফট কিনে দিতাম। আমি তাৎক্ষণিক রাজি হয়ে গেলাম। তাহমিদের কণ্ঠ শুনলে আমার কেমন যেন লাগে, চলে যেতে পারলে বাসি। তাহমিদকে বাই বলে যাওয়ার জন্য পা বাড়াতে হুট করে তাহমিদ দাঁড়িয়ে গেল। অস্মিতা, তুমি যাবে না? চমকে আমি তাহমিদের দিকে তাকালাম। জিসান অবাক হয়ে বলল, কেন? কোনো সমস্যা তাহমিদ? আমতা আমতা করে তাহমিদ বলল, আমার একটু অস্মিতার সাথে জরুরি দরকার আছে, তুমি তোমার কোনো ফ্রেন্ডকে ডেকে নাও। আমি অবাক হয়ে তাহমিদের দিকে তাকিয়ে আছি। ওর সাথে আবার আমার কি দরকার হতে পারে? জিসান আর কিছু বলল না, আচ্ছা বলে চলে গেল। বিস্ময় ভাব কাটিয়ে তাহমিদের দিকে তাকিয়ে বললাম, কোনো দরকার ছিল? এদিকে ওদিকে তাকিয়ে বলল, চলো ক্যান্টিনে গিয়ে বসি। আমি ওর পিছু পিছু গেলাম। কফি খেতে খেতে তাহমিদ বলে উঠল, কাল থেকে জিসানের সাথে গ্রুপ করে আর কাজ করার দরকার নেই তোমার, আমার অথবা রতির সাথে করবে। তাহমিদের কথা শুনে একটু অবাকই হলাম বটে। কেন? শারমিন ম্যাম বলেছিল রতি আর তুমি যেন জিসানের সাথে আলাদা করে কোনো কাজ না করো। ম্যাম বলেছেন ছেলেটা ভালো না। জিসানের নামে তো কোনো ব্যাড কমিটমেন্ট শুনিনি। তাহমিদ ধমকে বলে উঠল, তুমি কি ওর সম্পর্কে সব জেনে বসে আছো?
ওর ধমক শুনে চুপ হয়ে গেলাম। সত্যি বলতে আমি আসলে জিসানকে চিনি না তেমন। এই কয়েকদিন দেখে তো ভালোই মনে হয়েছে। নবীন বরণের দিন আমাদের মেয়েদের থিম ছিল হালকা সবুজ রং। এইবার বেশ ভালো করে সাজলাম। মাথায় চূড়ায় খোপা করেছি, কিন্তু ফুল ছাড়া কেমন যেন খালি খালি লাগছিল। ভার্সিটিতে ঢুকতে চোখে পড়ল তাহমিদকে। সবুজ পাঞ্জাবি পরে জিসানের সাথে কথা বলছে। এত সুন্দর লাগছিল যে চোখই সরাতে পারছিলাম না। আচ্ছা, আমি ওকে যেভাবে খেয়াল করি, ও কি কখনো আমাকে খেয়াল করে? হঠাৎ করে পেছন থেকে রতি এসে আমাকে টেনে ওদের কাছে নিয়ে গেল। তাহমিদের চোখে চোখ পড়তে অন্যদিকে তাকলাম। জিসান আমাকে দেখেই বলে উঠল, অস্মিতা, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। জিসানের কথা শুনে তাহমিদের দিকে তাকালাম। দেখলাম ও আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করব বুঝতে পারছিলাম না। জিসান আবার বলে উঠল, ফুলের বুকে 2টা কম এসেছে। আমাকে কাউকে যেতে হবে। রতি স্টেজে কাজে আছে। অস্মিতা, চলো তুমি আর আমি যাই। তাহমিদ কিছু বলবে তখনই শিখা এসে তাহমিদকে ডাকলো ছবি তুলবে বলে। তাহমিদ যেতেই জিসানের সাথে আমি বেরিয়ে পড়লাম। ওদের একসাথে দেখলে আমার বুকের জ্বলন শুরু হয়। গেট পেরিয়ে রিক্সা ঠিক করতে দেখলাম তাহমিদ আমাকে ডাকতে ডাকতে দৌড়ে আসছে। জিসান, রতি তোমাকে ডাকছে। স্ক্রিপ্টে কি যেন ঝামেলা হয়েছে। ওইটার আরেক কপি নাকি তোমার কাছে? জিসান বলে উঠল, আমি এসেই দিচ্ছি। না, এখনই লাগবে, তুমি যাও। জিসান আচ্ছা বলে দোনামোনা করে চলে গেল। জিসান যেতে তাহমিদ কড়া গলায় আমাকে বলল, রিকশায় উঠো। হ্যাঁ, বললাম রিকশায় উঠো। আমি ইতস্তত করে রিকশায় উঠে বসলাম। তাহমিদ সুন্দর করে আমার আঁচল গুছিয়ে দিয়ে নিজেও বসলো। তাহমিদের পাশাপাশি কাছাকাছি জীবনের প্রথম বসে আছি। কিনারে একদম লেপ্টে গেলাম। মনে হচ্ছে ওর সাথে স্পর্শ লেগলেই যেন আমি পুড়ে শেষ হয়ে যাব। পাশ থেকে ওর পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগছে। নিজেকে মাতাল মাতাল মনে হচ্ছিল। এই বুঝি পড়ে যাব। হুট করে তাহমিদ আমার হাতে টান দিল। সরে এসে ওর সাথে ধাক্কা খেয়ে বসলাম। ও গম্ভীর গলায় বলে উঠল, রিকশা থেকে পড়ে কি অ্যাক্সিডেন্ট করার শখ হয়েছে? আমি কিছু বললাম না। অনুভূতিতে বিবশ হয়ে গিয়েছিলাম। এমন মুহূর্তে কি আর কোনো দিন আসবে? ফুলের দোকানে গিয়ে 2টা ফুলের বুকে কিনে নিলাম। আরও কিছু ফুল দেখছিলাম, কিন্তু হঠাৎ করে মাথার স্পর্শ পেলাম। পিছনে তাকিয়ে দেখি তাহমিদ আমার খোঁপায় বেলি ফুল জড়িয়ে দিচ্ছে। আমি চমকে ওর দিকে তাকালাম। তাহমিদ মৃদু স্বরে বলে উঠল, এদিকে ঘোরো। এটা ছাড়া সাজ অসম্পূর্ণ লাগছিল। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছিল। ওর গাজরা পরানো শেষ হলে আমাকে টেনে নিজের রিকশায় উঠিয়ে নিজে উঠে বসে। ওই দিনটা সারাটা অনুষ্ঠান ঘোরের মধ্যে ডুবে থাকলাম। এতদিনের তাহমিদ যেন চিনতেই পারছিলাম না। আচ্ছা, ওর এমন আচরণের কারণ কি? ও কি আমাকে পছন্দ করে? না, তা কিভাবে সম্ভব? ও কোনোদিন আমার দিকে মুখ তুলে তাকালোই না। ও কেন আমাকে পছন্দ করবে? ইস, যদি সত্যি আমাকে পছন্দ করতো। পরের দিনে বর্ষবরণ অনুষ্ঠান। লাল পাড় সাদা শাড়ি, একটা শাড়ি পরলাম। তাহমিদের দেয়া গাজরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম বলে কিছুটা তাজা আছে। গাজরা হাতে পেঁচিয়ে নিয়ে গোলাপটা খোঁপায় গুজলাম। ভার্সিটিতে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেলাম। তাহমিদের সাথে আর দেখাও হলো না। কিছুক্ষণ পর দেখলাম শিখা আর তাহমিদ স্টেজে উঠেছে। ওরা আজ অ্যাঙ্কারিং করবে। সবাই হৈ হৈ করে উঠল। ওদেরকে পারফেক্ট কাপড় লাগছে বলে সবাই বলাবলি করতে লাগলো। খারাপ লাগলে আমি কাজে মন দেওয়ার চেষ্টা করলাম। প্রোগ্রাম শেষ হতে শুনলাম রেজা স্যার আমার জন্য ট্রিটের ব্যবস্থা করেছে। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের 11 জনেরই উপস্থিত থাকতে হবে। সকাল থেকে ভালো লাগছিল না বলে আমি বলে উঠলাম যাব না, কিন্তু রেজা স্যারের জোরাজুরিতে যেতে বাধ্য হলাম। রেস্টুরেন্টে ঢুকতেই রতি, জিসান আমাকে টেনে লবিতে নিয়ে গেল। ওরা বলল, এই এই কই যাচ্ছ? এখন ভিতরে যাওয়া যাবে না, কিছুক্ষণ পর যেতে হবে। ডেকোরেশন করা হচ্ছে। কিসের ডেকোরেশন? রেজা স্যারের এত আয়োজন করেছে? আরে না, রেজা স্যার কাজ আছে। স্যার 2nd ফ্লোরে আমাদের জন্য বুক করে নিয়ে চলে গেছে। শিখা হালকা করে ডেকোরেশন করবে।
ও নাকি আজকে তাহমিদকে আমাদের সামনে অফিসিয়ালি প্রপোজ করবে। উফ, ভাবতে এমন রোমান্টিক লাগছে। রতির কথা শুনে হতভম্ব হয়ে গেলাম, বুক কাঁপতে লাগলো। জিসান বলে উঠল, আমরা তো আগেই জানতাম ওরা রিলেশনে, আজ একদম লাইভ কাস্ট প্রপোজ দেখব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, চোখ ঘোলা হয়ে উঠল। জিসান বলে উঠল, অস্মিতা, আর ইউ ওকে? আমি বলে উঠলাম, সরি, আজ আমি থাকতে পারছি না, আমার জরুরি কাজ আছে। এই বললে দৌড়ে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখলাম রাস্তাঘাট পুরো ফাঁকা। সন্ধ্যার আগে আগে ঝড়ো হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করলাম। আগেই জানতাম এমন দিন একদিন আসবে, তাও নিজেকে কিছুটা সামলে নিতে পারছি না। পাগল পাগল লাগছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। পাগলের মতো কান্না করতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর হুট করে হাতে টান লাগলো। পেছন ফিরে দেখলাম তাহমিদ। বোঝাই যাচ্ছে দৌড়ে দৌড়ে এসেছে। কতক্ষণ ধরে ডাকছিলাম, জবাব দিছিলে না কেন? এই বৃষ্টির মধ্যে এভাবে কোথায় যাচ্ছ? জবাব দিতে পারলাম না। বৃষ্টিতে ভিজে তাহমিদের চুলগুলো কপালে এসে পড়েছিল। মন চাইলে নিজের হাত দিয়ে ঠিক করে দিই, কিন্তু না, ও তো এখন অন্য কারো, অবশ্য আমারই ছিল বা কবে। আচ্ছা, ও নিশ্চয় এতক্ষণে শিখার প্রপোজাল অ্যাকসেপ্ট করে এসেছে। শিখার মতো ভাগ্যবতী সুখী আমি কেন হতে পারলাম না? তাহমিদ আমাকে ঝাঁকিয়ে বলল, কি হলো, জবাব দাও। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তাহমিদের সামনে এতদিনকার সংযম ভেঙে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। তাহমিদ নিচু হয়ে আমার দুগালে হাত রেখে বলল, এই অশ্মি, কি হয়েছে তোমার? তোমাকে কেউ কিছু বলেছে? এই কথা বলছো না কেন? আমাকে বলো কি হয়েছে। কাঁদতে কাঁদতে টেনে টেনে বললাম, তুমি কি শিখার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো? কি বলো এসব? আমি কেন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করব? তুমি তো ওকে ভালোবাসো। কে বলেছে যে আমি ওকে ভালোবাসি? তুমি তো সবার সামনে একবার বলেছিলে একজনকে ভালোবাসে। শিখাকে ভালোবাসি তা তো বলিনি। তাহলে? একটা মেয়ে আছে যে আমাকে অনেক ভালোবাসে, তাকেই আমি ভালোবাসি। তাহমিদের কথা শুনে আমার বুক কাঁপতে লাগলো। আমি যা ভাবছি তাই কি সত্যি? মেয়েটা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, আমার জন্য কেঁদে ভাসায়, আবার চিরকুটও দেয়। আজকে তো আবার আমার সাথে অভিমান করে বসে আছে। তাহমিদের কথা শুনে নিজেকে কেমন অবশ লাগছিল। ওর হাত ছেড়ে দ্রুত হাঁটতে আমার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। তাহমিদ, কি হচ্ছে? কি, ছাড়ো আমাকে। আমি তোমাকে ধরে রাখলাম কখন? তো কাকে ধরেছ? তাহমিদ আমার কানে সুই সুই ঠোঁট দিয়ে শুয়ে দিতে দিতে মৃদু স্বরে বলে উঠল, আমার প্রণয়িনীকে। এদিকে ঠান্ডা হাওয়ার সাথে ঝড়ো বৃষ্টি, তারপর আবার তাহমিদের মৃদু কণ্ঠস্বর আমার ভেতরটা কাঁপিয়ে তুলল। কী করব বুঝতে পারছিলাম না। তাহমিদ আবার বলতে লাগলো, প্রথম দিন তোমাকে সেভাবে খেয়াল করা হয়নি, কিন্তু একদিন লাইব্রেরিতে বই খুলে দেখলাম একটা হলুদ রঙের চিরকুট। সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম চিরকুটে কোনো সম্বোধন ছাড়াই লেখা, আমাকে ইগনোর করলে কেন? অবাক হয়েছিলাম, কিন্তু অন্যের সম্পত্তি ভেবে চিরকুট সেভাবে রেখে আসি। এভাবে প্রতিদিনই চিরকুট পেতাম, কিন্তু চিরকুট দাতাকে আগে চেনার চেষ্টা করিনি। আমি যেই টেবিলে বসে পড়তাম তার সামনের আয়নাতে দেখতে পাই প্রতিদিন এই মেয়ে এখানে বসে আমার দিকে তাকিয়ে থাকে। বুঝতে পারলাম চিরকুটওয়ালি তুমি। তোমার খোঁজ নিয়ে জানতে পারলাম ডিপার্টমেন্টের গোল্ডেন গার্ল অস্মিতা স্বয়ং আমার প্রেমে পড়েছে। ইন্টারেস্ট নিয়ে তোমাকে খেয়াল করলাম, তোমাকে বোঝার জন্য একটু ইগনোর করলাম, দেখি তুমি কি করো। তুমি যেমন আমাকে খেয়াল করো, তেমন আমিও তোমার অবসরে তোমাকে খেয়াল করতাম। কখন যে ভালোবেসে ফেলছি বুঝতেই পারিনি। বুঝতে পারলাম সেদিন, যেদিন থেকে জিসানের শেষে মিশতে শুরু করলে। কেমন যেন লাগলো, বুঝাতে পারবো না। চেষ্টা করতাম ওর থেকে তোমাকে দূরে রাখার। মন বলল এই মেয়েটাকে চাই আমার, অশ্মি শুধুই আমার। আর হ্যাঁ, যেই শিখাকে নিয়ে তোমার এত অশান্তি, সেই শিখা আমার ফ্রেন্ড, নাথিং এলস। তোমাকে জ্বালানোর জন্য আমি মাঝে মাঝে শিখার সাথে মিশতাম, আর বুঝতে পারছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো।
তাহমিদের কথা শুনে আমি খুশিতে কেঁদেই ফেললাম। পিছন ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। চিৎকার করলে বললাম, ভালোবাসি তাহমিদ, অনেক ভালোবাসি আমার প্রণয় পুরুষকে। তাহমিদ মুচকি হেসে আমার মাথায় ঠোঁট ঠেকিয়ে বলল, আমিও তোমায় অনেক ভালোবাসি আমার চিরকুট আলীকে। তোমার ভাবনার চেয়েও বেশি অশ্মি। সমাপ্ত। ধন্যবাদ সকলকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। আমার তো অসাধারণ লেগেছে। ধন্যবাদ।